হ্যালো শিক্ষার্থী, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। টিএ হাব চ্যানেলটি বিভিন্ন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকে। তাই এই চ্যানেলটিতে শিক্ষণীয় সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ আমরা চ্যানেলটিতে শেয়ার ভ্যালুয়েশন চ্যাপ্টার নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি যে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু শেয়ার অ্যানালাইসিস বা শেয়ার ভ্যালুয়েশন করা। আমরা শেয়ার ভ্যালুয়েশন কেন করে থাকি সেটা আমরা অবশ্যই জানি যে শেয়ারের অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু বা আমরা যেটাকে বলে থাকি ইন্ট্রিনজিক ভ্যালু বের করার জন্য আসলে শেয়ারের ভ্যালুয়েশন করা হয়। তো সেক্ষেত্রে আমরা আজকে একটি প্রবলেম সলভ করব। এই প্রবলেমটি নেওয়া হয়েছে এস ক্যাভিনের বই থেকে। আমরা জানি যে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের একটা প্রমিনেন্ট বই কিন্তু এস ক্যাভিনের। এটা প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই এই বইটা পড়ানো হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই বই থেকে আমরা শেয়ার ভ্যালুয়েশন অধ্যায় থেকে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল টু আমরা আজকে ব্যাখ্যা করব এবং পুরোপুরি সলভ করব ম্যাথটি। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই এই ম্যাথের মধ্যে আসলে ম্যাথের মূল বিষয়গুলো কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। যাই হোক, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ এক্সাম্পল টু। তো সেই ক্ষেত্রে আমরা আগে চেষ্টা করব ম্যাথটি আসলে কি চেয়েছে বা কিভাবে এটাকে সলভ করা যায় সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা শুরু করি। তো এখানে বলা হচ্ছে এ শেয়ার ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 65, অর্থাৎ একটা শেয়ার বর্তমানে বাজারে দাম আছে হলো 65 টাকা, অর্থাৎ 65 টাকা হলো বর্তমান বাজার দাম। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে P0 বলতে পারি, অর্থাৎ যেহেতু প্রাইস, তো প্রাইসকে আমরা P0 দ্বারা ডিনোট করতে পারি, অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইসকে P0 দ্বারা ডিনোট করা যেতে পারে, অর্থাৎ P0 সমান 65। অর্থাৎ বাজারে বর্তমানে দাম আছে শেয়ারটির 65 টাকা। দ্য কোম্পানি ইজ এক্সপেক্টেড টু পে এ ডিভিডেন্ড অফ টাকা or Rs 2.50, দ্যাট ইজ এই কোম্পানি প্রত্যাশা করছে যে বছর শেষে ডিভিডেন্ড দিবে পার শেয়ারে 2.50 টাকা, দ্যাট ইজ ডিভিডেন্ড। ওকে, তো এটা আসলে বছর শেষে ডিভিডেন্ডটা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে D1 লিখতে পারি, অর্থাৎ যেহেতু ডিভিডেন্ড সেহেতু আফটার 1 ইয়ার অর্থাৎ বছর শেষে দেওয়া হয়, সেহেতু আমরা এটাকে ডিভিডেন্ডকে ডি দ্বারা ডিনোট করা হচ্ছে এবং 1 দ্বারা বোঝানো হচ্ছে যে আফটার 1 ইয়ার। এরপরে বলা হচ্ছে it is reliably estimated that the share will sell for টাকা 78 at the end of the year, এবং আশা করা হচ্ছে যে বছর শেষে শেয়ারটির দাম হবে কত? 78 টাকা। 78 টাকা। ওকে, তাহলে আমরা কোশ্চেনের মূল অংশ আসলে বুঝে নিলাম যে একটা শেয়ার বর্তমানে বাজারে দাম আছে 65 টাকা এবং আমরা বসে আছি হয়তো এখানে টাইম টুডে, অর্থাৎ আজকের এই সময়ে বসে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি বাজারে দাম আছে 65 টাকা এবং প্রত্যাশা করা হচ্ছে যে বছর শেষে এই কোম্পানি ডিভিডেন্ড দিবে পার শেয়ারে 2.50 টাকা এবং আরও প্রত্যাশা করা হচ্ছে যে শেয়ারটির দাম হয়তো 78 টাকা হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আচ্ছা, আমরা এরপরে জানবো যে 1 নম্বর রিকোয়ারমেন্টে কী চাওয়া হচ্ছে। আচ্ছা, অ্যাজিউমিং দ্যাট দ্য ডিভিডেন্ড অ্যান্ড প্রাইস ফোরকাস্ট আর অ্যাকুরেট, অর্থাৎ অ্যাজিউম করা হচ্ছে বা ধরে নেওয়া হচ্ছে যে শেয়ারটির যে ডিভিডেন্ড এবং প্রাইস ফোরকাস্ট করা হলো, অর্থাৎ এই যে দুইটা ফোরকাস্টেড প্রাইস এবং ডিভিডেন্ড এই দুইটা অ্যাকুরেট, এটা ধরে নেওয়া হলো। এখন কোশ্চেন করা হচ্ছে উড ইউ বাই দ্য শেয়ার টু হোল্ড ইট ফর 1 ইয়ার। তোমাকে কোশ্চেন করা হলো যে তুমি কি এই শেয়ারটা 1 বছর ধরে রাখার জন্য তুমি কিনবা কিনা বা তোমার জন্য কেনা উচিত কিনা। ইফ ইউর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12%, অর্থাৎ তোমার এই ক্ষেত্রে রিকোয়ার্ড রিটার্ন হলো 12%।
তাহলে এই ক্ষেত্রে তোমার শেয়ারটি কেনা উচিত কিনা। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই শেয়ারটি নিয়ে বর্তমান সময়ে বসে এইখানে বসে আমরা এই শেয়ারটি নিয়ে অ্যানালাইসিস করব। অর্থাৎ শেয়ারটি আসলে কেনা যৌক্তিক কিনা বা শেয়ারটি আন্ডার প্রাইসে আছে না ওভার প্রাইসে আছে সেটা আমাদের আসলে বের করা দরকার। তাহলে আমরা এই শেয়ারটি থেকে বছর শেষে আসলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি সেটা হলো ডিভিডেন্ড পাচ্ছি 2.5 টাকা। আর আরও একটা বিষয় আছে সেটা হলো আমরা এখান থেকে পাচ্ছি হলো অর্থাৎ 65 টাকা যদি কিনি তাহলে আমরা 1 বছর পরে পাচ্ছি কত 78 টাকা। দ্যাট ইজ আমরা যদি এটাকে আমার কস্ট প্রাইস দ্বারা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হলো অলমোস্ট 13 টাকা। অর্থাৎ আমাদের এটা প্রাইসের যে ফ্লাকচুয়েশন হলো সেটা হচ্ছে কত, এটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল গেইন। ঠিক আছে, কত টাকা, 13 টাকা। আচ্ছা, ডিভিডেন্ড গেইন হলো 2.50 এবং ক্যাপিটাল গেইন হলো 13 টাকা। আচ্ছা, টোটাল গেইন হচ্ছে কত, টোটাল গেইন হলো আমাদের অলমোস্ট 15 টাকা 50 পয়সা। ওকে, এটা হলো আমাদের টোটাল গেইন। এখন কোশ্চেন হলো যে আসলে আমরা যে গেইনটা দেখতে পাচ্ছি এই গেইনটা আসলে অ্যাকচুয়াল গেইন কিনা। অর্থাৎ আমরা যেহেতু বর্তমান সময়ে বসে আছি সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে 1 বছর পরে আমরা যা পাচ্ছিলাম এটার আসলে অ্যাকচুয়াল ভ্যালু কত আজকে সেটাই বের করা আমাদের আসলে মূল উদ্দেশ্য। তাহলে আমাদের কিন্তু এখন দেখার বিষয়, আমরা নর্মালি যদি বলি যে আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি আসলে আমাদের 15 টাকা 50 পয়সা গেইন হচ্ছে, অর্থাৎ 65 টাকা, এবং আমাদের 65 টাকা যদি কিনি তাহলে অ্যাকচুয়ালি আমাদের গেইন হচ্ছে এত টাকা। এখন আমাদের দেখার বিষয় আসলে আমরা এই যে 65 টাকা দিয়ে শেয়ারটি কিনলাম, অর্থাৎ বর্তমান প্রাইস ছিল 65 টাকা এবং 1 বছর পরে আমরা পাচ্ছি 78 টাকা প্লাস আমরা পাচ্ছি হলো 2.5 টাকা। এখন বিষয় হলো আমরা টোটাল আসলে যে টাকা পাচ্ছি 1 বছর পরে পাচ্ছি যেহেতু, সেহেতু আসলে আমাদের দেখার বিষয় হলো যে এই 78 টাকার আসলে আজকের ভ্যালু কত। অর্থাৎ আমাদের 78 টাকার আসলে প্রেজেন্ট ভ্যালু বের করা দরকার এবং 1 বছর পরে যে আমরা ডিভিডেন্ডটা পাচ্ছিলাম সেটার আসলে প্রেজেন্ট ভ্যালু বা ইন্ট্রিনজিক ভ্যালু বা ট্রু ভ্যালু আমরা যে ভাষায় বলি সেটা বের করা দরকার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের যদি দেখি যে আমাদের এই দুইটার প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এই দুইটার প্রেজেন্ট ভ্যালু যেটা আমরা এখানে বের করব, এই দুইটার প্রেজেন্ট ভ্যালু যদি 65-এর চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই তখন আমাদের শেয়ারটা কেনা উচিত। অর্থাৎ আমাদের কিন্তু কস্ট প্রাইস হলো 65, তো সেক্ষেত্রে আফটার 1 ইয়ার আমরা যেটা পাচ্ছি প্রাইস 78 এবং ডিভিডেন্ড পাচ্ছি 2.50, তাহলে এই দুইটার প্রেজেন্ট ভ্যালু যদি বর্তমান যে কস্ট প্রাইস তার চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই শেয়ারটা আন্ডার প্রাইসে আছে এবং কেনা উচিত। তাহলে আমরা এখন দেখব শেয়ারটির এই প্রেজেন্ট ভ্যালু বের করার যে ফর্মুলা সেটা আমরা জানি যে এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা দেওয়া আছে। তো সেক্ষেত্রে ফর্মুলাটা হলো দ্য শেয়ার ভ্যালুয়েশন মডেল ফর 1 ইয়ার হোল্ডিং পিরিয়ড ইজ এত। অর্থাৎ শেয়ার ভ্যালুয়েশনের যে মডেল সেটা হচ্ছে এটা, অর্থাৎ H0 হলো শেয়ারের প্রেজেন্ট ভ্যালু বা ইন্ট্রিনজিক ভ্যালু ইকুয়াল টু D1 মিনস আমরা জানি যে ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। S1 হলো প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এবং K হলো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর এখানে 1 মিনস 1, এখানে আমরা এনও লিখতে পারি। সেক্ষেত্রে যেহেতু 1 ইয়ার হোল্ডিং পিরিয়ড সেই জন্য আমরা এখানে সরাসরি 1 লিখে দিব। তো সেক্ষেত্রে আমরা এখন আমরা যদি আমরা এখানে দেখি এখন আচ্ছা এখন আমাদের যে ফর্মুলা অনুসারে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, গিভেন
গিভেন দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু দেওয়া আছে কি আমাদের D1 সমান 2.50, S1 দ্যাট ইজ প্রাইস সেলিং প্রাইস or price at the end of the year দেওয়া আছে 78K, দ্যাট ইজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%। তাহলে আমাদের উপরের যে ফর্মুলা লেখা আছে এই ফর্মুলা অনুসারে ভ্যালুগুলো যদি আমরা পুট করি তাহলে আমাদের এই দাঁড়াবে হলো 71.87। অর্থাৎ আমরা এই ফর্মুলাতে যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে সেখান থেকে আমরা যে মান পাবো তা সেটা হবে 71.87। আসলে এটা কি বের হলো? এটা বের হলো অ্যাকচুয়ালি এই যে আমরা 1 বছর পরে যে ডিভিডেন্ড এবং প্রাইস পাচ্ছিলাম বা ফোরকাস্ট করেছিলাম সেইটার আসলে আজকের ভ্যালু হচ্ছে 71.87 টাকা। আমি আবারও বলছি এটাই বোঝার বিষয় কিন্তু এখানে। অর্থাৎ আমরা 1 বছর পরে আমরা অনুমান করেছিলাম যে এই শেয়ারের ডিভিডেন্ড পাবো 2.50 এবং প্রাইস 1 বছর পরে গিয়ে বেড়ে দাঁড়াবে 78 টাকা। যেহেতু আমরা বর্তমান সময়ে বসে ডিসিশনটা নিতে চাচ্ছি তাহলে আমাদের আসলে দেখার বিষয় ছিল যে 1 বছর পরে যে ফোরকাস্টিংটা করছি সেই ভ্যালুগুলোর আসলে আজকের প্রকৃত মূল্য বা ইন্ট্রিনজিক ভ্যালু কত। তাহলে এটার আসলে এই 78 টাকা এবং 2.50 টাকা এই দুইটার আজকের ভ্যালু হলো 71.87 টাকা। আচ্ছা, আজকের ভ্যালুর সঙ্গে যদি আমরা এই যে আমাদের যে শেয়ারের কস্ট প্রাইস ছিল 65 টাকা সেটা কিন্তু আমরা বর্তমানের প্রাইস, হ্যাঁ, তো বর্তমান প্রাইসের সঙ্গে যদি আমরা 71.87 বিবেচনা করি তাহলে কিন্তু শেয়ারটি অবশ্যই এখনও আন্ডার প্রাইসেই রয়েছে আর কি, অর্থাৎ শেয়ারটি কেনা যায়। আমরা এখানে মন্তব্য দেখতে পাচ্ছি সিন্স দ্য কারেন্ট প্রাইস অফ দ্য শেয়ার 65 টাকা হুইচ ইজ লোয়ার দেন দ্য ইন্ট্রিনজিক ভ্যালু অফ দ্য শেয়ার। আমরা যেটা বের করলাম এটাই হলো ইন্ট্রিনজিক ভ্যালু বা শেয়ারের প্রেজেন্ট ভ্যালু বা শেয়ারের ট্রু ভ্যালু, আমরা যে ভাষায় বলি এটা বের হলো। তাহলে দ্য শেয়ার ইজ আন্ডার প্রাইস অ্যান্ড ক্যান বি বট, অর্থাৎ ডিসিশন কিন্তু শেষ। আমাদের এখানে কোশ্চেনে বলা ছিল যে উড ইউ বাই দ্য শেয়ার টু হোল্ড ইট ফর 1 ইয়ার। আমাদের কোশ্চেন ছিল যে তোমার কি এই শেয়ারটা 1 বছরের জন্য কেনা উচিত কিনা। আমরা কিন্তু এখানে উত্তরটা পেয়ে গেলাম যে শেয়ারের যেহেতু কারেন্ট প্রাইসটা ইন্ট্রিনজিক ভ্যালুর চেয়ে কম অতএব শেয়ারটি কেনা যায় 1 বছর হোল্ড করার জন্য, অর্থাৎ শেয়ারটা এখনও আন্ডার প্রাইসে আছে। এটাই হলো মূল বিষয় আর কি। আমরা এই পর্যায়ে যদি আমরা 2 নাম্বার অপশনটা দেখি, আমরা এখন চলে যাব 2 নাম্বার কোশ্চেনে, হ্যাঁ, অর্থাৎ রিকোয়ারমেন্ট 2তে বলা হচ্ছে যে গিভেন দ্য কারেন্ট প্রাইস অফ টাকা 65, অর্থাৎ কারেন্ট প্রাইস 65 টাকা প্রদত্ত অবস্থায় অ্যান্ড দ্য এক্সপেক্টেড ডিভিডেন্ড অফ টাকা 2.50 এবং ডিভিডেন্ড এক্সপেক্টেড যেটা করেছি সেটা যদি 2.50 হয়, হোয়াট উড দ্য প্রাইস হ্যাভ টু বি অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার টু জাস্টিফাই দ্য পারচেস অফ দ্য শেয়ার টুডে। অর্থাৎ তাহলে এই শেয়ারের জাস্টিফাইড প্রাইস কত হবে। বলছে যে ইফ ইউর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 15%, আগে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ছিল 12%, এখন যদি তোমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি 15% হয় বেড়ে, তাহলে এই শেয়ারের জাস্টিফাইড প্রাইস কত হবে, এটাই কিন্তু মূল বিষয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এবার চলে যাব দ্বিতীয় কোশ্চেনে, অর্থাৎ দ্বিতীয় রিকোয়ারমেন্টে আমরা গিয়ে দেখি যে এটা কিভাবে ক্যালকুলেশন করা যায়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বলা হচ্ছে যে যদি শেয়ারটির কারেন্ট প্রাইস যদি 65 হয়, ডিভিডেন্ড আমরা যেটা ফোরকাস্ট করেছিলাম সেটা ঠিক থাকে এবং বিনিয়োগের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি 12% থেকে বেড়ে যদি 15% হয়, তাহলে এই শেয়ারের আসলে বর্তমান সময়ে জাস্টিফাইড প্রাইস কত হওয়া উচিত, এটা কিন্তু মূল বিষয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা শুরুতে হয়তো এই কথাটুকু লিখে নিতে পারি, উই হ্যাভ টু ডিটারমাইন দ্য সেলিং প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ওকে, আমাদের আসলে বের করতে হবে কি
উই হ্যাভ টু ডিটারমাইন দ্য সেলিং প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমরা বছর শেষে গিয়ে আসলে এই তিনটা ইনফরমেশনের উপর ভিত্তি করে, অর্থাৎ এখানে মূল বিষয় কিন্তু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কিন্তু বিনিয়োগকারীর 12% থেকে বেড়ে 15% হলো। তাহলে এই অবস্থায় 1 বছর পরে এই শেয়ারের জাস্টিফাইড প্রাইস কত হওয়া উচিত সেটাই কিন্তু বের করতে বলা হয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের শেয়ার 1 ইয়ার হোল্ডিং পিরিয়ডের জন্য যে শেয়ার ভ্যালুয়েশন মডেল আছে সেই সেম মডেল দিয়েই কিন্তু আমরা কোশ্চেনের উত্তরটা আমরা সলভ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেয়ারের বর্তমান ভ্যালু কিন্তু 65 টাকা বলে দেওয়া আছে এখানে। আচ্ছা, ডিভিডেন্ড দেওয়া আছে 2.50। আচ্ছা, আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন শুধু এখানে চেঞ্জ হলো কত, 15%। এখন এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স কিন্তু এক্স মিনস S1, ওকে, S1 আমাদের এটাই কিন্তু বের করতে বলা হচ্ছে। অর্থাৎ আফটার 1 ইয়ার, অর্থাৎ 1 বছর পরে আমাদের যে প্রাইসটা আগের রিকোয়ারমেন্টে ছিল 78, এখন আসলে এই রিকোয়ারমেন্ট অনুসারে এটার ভ্যালুটা কত হবে সেটাই কিন্তু বের করতে বলা হচ্ছে। অর্থাৎ বর্তমান প্রাইস 65 টাকা, ডিভিডেন্ড দেওয়া হচ্ছে 2.50, আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো 15%, ওকে। এই অবস্থায় শেয়ারটির আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত প্রাইস হওয়া উচিত যেটা কিনা যৌক্তিক হবে। এই 15%-এ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেড়ে যদি 12 থেকে 15% হয়, তাহলে এই অবস্থায় এই শেয়ারের যৌক্তিক প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত হওয়া উচিত। তাহলে আমরা শেয়ার ভ্যালুয়েশনের যে মডেল আছে সেই মডেল দিয়ে কিন্তু আমরা উত্তরটা খুঁজে বের করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের 65 টাকা দেওয়া আছে, এখানে ডিভিডেন্ড দেওয়া আছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে, সবই কিন্তু দেওয়া আছে। শুধুমাত্র আমাদের এক্স এর ভ্যালু, অর্থাৎ এন্ড অফ দ্য ইয়ার, দ্যাট ইজ S1 এর যে ভ্যালু সেটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা এটাকে মান বসিয়ে আমরা এক্স এর যে আননোন ভ্যালুটা সেটা কিন্তু বের করে ফেলতে পারি। আমরা এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এভাবে কিন্তু বের করে নিতে পারি। অর্থাৎ এক্স এর যে মান সেটা বের হবে কত, 72.25 টাকা, ওকে। তাহলে এই তথ্য প্রদত্ত অবস্থায় আমাদের এই শেয়ারের যে আমরা কনক্লুশন পেলাম সেটা হলো, দ্য সেলিং প্রাইস অফ টাকা এত অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার উড জাস্টিফাই দ্য পারচেস অফ দ্য শেয়ার অ্যাট কারেন্ট প্রাইস অফ 65 টাকা। অর্থাৎ বর্তমান 65 টাকায় রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15% প্রদত্ত অবস্থায় এর জাস্টিফাইড প্রাইস হবে কত, 72.25 টাকা। এটাই হলো এই ম্যাথের মূল বিষয় ছিল আর কি। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ।